নাম শুনছেন কখনো? ডাইমেনশন অফ ভেহিকল নাম শুনেন। এখন যদি বলি এটা কি, এটা হচ্ছে গাড়ির পরিমাপ, মাপজোক। যখন শার্ট বানাইতে দেন তখন বডির বিভিন্ন পার্টের মাপ নেয় না, প্যান্ট বানাইতে দিলে মাপ নেয় না, তেমন ওই মেজারমেন্টটা হচ্ছে আপনার শরীরের জন্য যেমন ফিট, ঠিক একটা ম্যানুফ্যাকচার কোম্পানি যখন গাড়ি বানায় তখন ওই গাড়ির স্পেসিফিক কিছু মেজারমেন্ট থাকে। গাড়িটা লম্বাই কতটুকু থাকবে, প্রস্থে কতটুকু থাকবে, উচ্চতা কতটুকু থাকবে, এটাকে আমরা বলতেছি ডাইমেনশন অফ ভেহিকল, অর্থাৎ গাড়ির পরিমাপ। এই ডাইমেনশন অফ ভেহিকলের পরিমাপের ভিত্তির উপর ভিত্তি করে আপনি 2 থেকে 3টা জিনিস দেখতে পারবেন। একটা হচ্ছে এই গাড়িটা এই স্পিড ব্রেকারের উপর দিয়ে যাবে কিনা, এই গাড়িটা এই গলির মধ্যে ঢুকবে কিনা, যদি ঢোকে আবার এটাকে আমি ব্যাক গিয়ার দিয়ে বা ঘুরায় বের করতে পারবো কিনা। অথবা অনেক সময় থাকে না আপনার রাস্তায় লিমিট থাকে না যে 5 ফিটের উপরে যাওয়া যাবে না, 10 ফিটের উপরে যাওয়া যাবে না, তো ওই সকল রাস্তায় বা ওই সকল জায়গাগুলোতে আমার গাড়ি ঢুকবে কিনা। পাশাপাশি অফ রোডে অর্থাৎ ভাঙাচুরা রাস্তায় অনেক সময় আমরা দেখি না যে গাড়ির বডিতে বাড়ি খায় তলাতে, ইটের টুকরা, বিভিন্ন পাথরের টুকরা, তো এই সকল রাস্তায় আমার গাড়ি যেতে পারবে কিনা এই মেজারমেন্টটা জানার জন্য এই ডাইমেনশনের পার্টটা আপনার খুব ইম্পর্টেন্ট। তাহলে ডাইমেনশনের অবজেক্টিভ বা ডাইমেনশনটা আমরা কেন জানবো? প্রথমত হচ্ছে আপনার গাড়ি অফ রোডে ভালোভাবে চলাচল করতে পারবে কিনা। কেন স্যার, আমার মাপজোকের সাথে অফ রোডের কি সম্পর্ক? এই ডাইমেনশনের মধ্যে কিন্তু এতটুকু আছে যে গাড়ির তলা এবং রাস্তা এটার মাঝখানে গ্যাপটা কতটুকু থাকে, যেটাকে আমাদের কাছে আমরা বলছি গ্রাউন্ড ক্লিয়ারেন্স। তাহলে গ্রাউন্ড ক্লিয়ারেন্স এটার মধ্যে আছে, দেখি একটু বোঝার জন্য যে আছে কিনা। গ্রাউন্ড ক্লিয়ারেন্স আছে না? তার মানে এই জিনিসটার অবজেক্টিভ হচ্ছে আপনার গাড়ি অফ রোডে বা কি পরিমাণ স্পিড ব্রেকারের হাইট থাকলে গাড়ি যেতে পারবে, এক। 2 নাম্বার, কি পরিমাণ রাস্তায় গেলে ওই গাড়িটাকে আবার আপনি ইউটার্ন নিয়ে ঘুরে আসতে পারবেন, কারণ এই ডাইমেনশনের পার্ট যার যত বেশি হবে ওই গাড়ি কিন্তু ঘুরতে তত বেশি স্পেস বা জায়গার প্রয়োজন। যেমন আপনি একটা পুরান ঢাকার মধ্যে একটা এক্সিও গাড়ি ঢুকাইলেন আর একটা ল্যান্ড ক্রুজার ঢুকাইলেন, ল্যান্ড ক্রুজার কি আর ব্যাগ হইতে পারবে কখনো? তো চিপাই যাবে, বিভিন্ন জায়গায় লেগে যাবে, কারণ তো বেশি জায়গা দরকার। পাশাপাশি আপনি যখন একটা ফ্ল্যাট নিছেন, পার্কিং লাগবে না, আপনার আপনার গাড়ি আছে, এবার আপনি পার্কিং নেবেন। এখন পার্কিং এ কি পরিমাণ জায়গা আছে, হাইট কত, ওয়েট কত এবং লেন্থ কত আপনি না জেনে একটা পার্কিং নিছেন, সেই ক্ষেত্রে দেখা গেল যে আপনার গাড়ি ওখানে ঢুকতেছে না। অথবা একটা রাস্তায় আপনি ঢুকতেছেন, রাস্তাতে ইনস্ট্রাকশন দেওয়া আছে যে 5 ফুটের বেশি কোনো গাড়ি যেতে পারবে না বা 8 ফুটের বেশি কোনো গাড়ি যেতে পারবে না। তো সেই তুলনায় আপনার গাড়ির হাইট কতটুকু বাড়ে না কতটুকু কম, এই বিষয়গুলো যদি আপনি না জানেন তাহলে রাস্তায় চলতে গিয়ে আপনি বিপদে পড়বেন, রাস্তায় চলতে গিয়ে বিপদে পড়বেন। আমি ছোট্ট একটা উদাহরণ দেই ওইদিকে যাওয়ার আগে। যাদের হাইব্রিড গাড়ি আছে না, হাইব্রিড গাড়িতে যদি এই চাকার মাঝ বরাবর পানি ওঠে, রাস্তা না যাওয়াই ভালো। এই মিডল পয়েন্ট, এটাকে আমরা বলতেছি হুইল বেস। হুইল বেস এখনো যেহেতু ওইদিকে যায়নি, নামগুলো বলতেছি না। এই চাকার যে মাঝ বরাবর আছে, এই মাঝ বরাবর নিচে যদি পানির লেয়ার থাকে তাহলে হাইব্রিড ব্যাটারির কোনো প্রবলেম হবে না। যদি এর থেকে বেশি উঠে যায় তাহলে ব্যাটারি পানির নিচে ডুবে যাবে। আর ইঞ্জিনের যে গাড়িগুলো আছে আপনি চাইলে টায়ারের উপর পর্যন্ত গাড়ি চালাতে পারেন, কোনো সমস্যা নেই। কেন? কারণ টায়ারের উপরে আমার ইনটেক লাইন আছে, তো ইনটেক লাইন তারও উপরে থাকে, টায়ারের উপরে থাকে। আর এক্সস্ট লাইন টায়ারের নিচে থাকলেও আপনি তো ইঞ্জিন বন্ধ করতেছেন না, যার কারণে বাতাস মানে পানি ঢোকার চান্স নেই, অলওয়েজ শুধু বাতাসের কারণে এটা বের হতে দেবে। কিন্তু পানির মধ্যে যদি একবার গাড়ি ঢোকান এবং গাড়ি যদি বন্ধ করেন তাহলে কিন্তু ড্যামেজ। কখনো এইরকম সিচুয়েশনে গাড়ির ইঞ্জিন কখনো বন্ধ করবে না, ইঞ্জিন চলতেই থাকবে। একবার বন্ধ করলে অন করা যাবে না, একবার বন্ধ করলে পানি ঢুকে যাবে ইঞ্জিনে, তখন আর বন্ধ করতে পারবে না। এখন আসি তাহলে এই ডাইমেনশনের ব্যাপারটা, অবজেক্টিভ গুলো তো বুঝছেন। ডাইমেনশনটা কি? একটা গাড়ির বিভিন্ন পরিমাপ, বিভিন্ন অ্যাঙ্গেলে একটা গাড়িকে মাপজোক করাকে আমরা ডাইমেনশন বলতেছি। ছোট করে লিখে নেন তো, হোয়াট ইজ ডাইমেনশন? আমরা ডাইমেনশনটা বলতে কি বুঝতেছি দেখেন। ভেহিকল ডাইমেনশন রেফার টু দ্য ফিজিক্যাল মেজারমেন্ট অফ অ্যান অটোমোবাইল, ইটস লেন্থ, ওয়েট, হাইট, হুইল বেস, গ্রাউন্ড ক্লিয়ারেন্স এন্ড টার্নিং রেডিয়াস। তার মানে ফিজিক্যালি পরিমাপ করার জন্য, বা ফিজিক্যাল মানে কি বুঝতেছেন? সাধারণ আমরা ফিতা দিয়ে মাপি না, দেখেন যে একটি গাড়ির ফিজিক্যাল মেজারমেন্টকে ভেহিকল ডাইমেনশন বলে। একটি গাড়ির ফিজিক্যাল মেজারমেন্টকে
ভেহিকল ডাইমেনশন বলে। ভেহিকল ডাইমেনশন বলে। লেন্থ এগুলো লেখার দরকার নেই, এগুলো আমরা একটু পরে আলোচনা করব। এটা লিখুন ডাইমেনশন গাড়ির কি কি ডিপেন্ড করে, গাড়ির সাইজ, কমফোর্ট, স্টেবিলিটি এবং সুইটেবিলিটি ফর ডিফারেন্ট রোড। ডাইমেনশন নির্ভর করে সাইজ, কমফোর্ট, স্টেবিলিটি এবং সুইটেবিলিটি। সাইজ, কমফোর্ট, স্টেবিলিটি এবং সুইটেবিলিটি। অর্থাৎ এই গাড়ি কিভাবে কোন কি পরিমাণ রাস্তায় যেতে পারবে, কমফোর্ট কেমন হবে, সাইজ, কমফোর্ট, এবং স্টেবল মানে স্থায়ী হবে, স্টেবিলিটি এন্ড সুইটেবিলিটি। সুইটেবিলিটি হচ্ছে কমফোর্টের মধ্যে। আমরা কেন ডাইমেনশনটা করতেছি, আমরা কয়েকটা পয়েন্ট লিখব। ডাইমেনশনটা আমাদের কেন লাগবে। এক নম্বর লিখবো গাড়ি পার্কিং এর জন্য, অর্থাৎ আমার গাড়িটা এই জায়গার মধ্যে পার্ক করা যাবে কিনা এই জিনিসটা আইডেন্টিফাই করার জন্য ডাইমেনশনের ব্যাপারটা লাগবে। পার্কিং এরিয়া সিলেক্ট, পার্কিং হবে কিনা এই জন্য লাগবে। 2 নম্বর আমরা লিখবো ট্রাফিক সাইন অনুযায়ী কোন রাস্তায় গাড়ি চালানো যাবে। আপনি গাড়ি হাইট জানেন না, সেক্ষেত্রে তো ঢাকা ভার্সিটির মধ্যে গেলে গাড়ি টু মানে রুফটপ লিখে দেবো। এরপর লেখেন স্পিড ব্রেকার, সরু রাস্তা, এটা আলাদা পার্ট। স্পিড ব্রেকারে যাবে কিনা, তাহলে স্পিড ব্রেকারের হাইট থেকে বুঝতে হবে। এরপর সরু গলিতে আমার গাড়ি ঢুকবে কিনা, অর্থাৎ আমার গাড়ির যে ওয়াইড আছে বা প্রস্থ আছে এই প্রস্থ অনুযায়ী রাস্তা, যেমন পাহাড়ি রাস্তাগুলোতে কিন্তু প্রস্থ অনেক কম থাকে, সেই ক্ষেত্রে দুইটা গাড়ি কিন্তু পরস্পর আসলে একজনকে সাইড করে তারপর আরেকজনকে যাইতে হবে। লিখছেন? আরেকটা দেখেন যে টার্ন নেওয়ার জন্য কি পরিমাণ জায়গার প্রয়োজন, টার্নিং রেডিয়াস। টার্নিং রেডিয়াসটাও আমরা এই ডাইমেনশন থেকে বুঝতে পারবো যে আমার গাড়িটা ঘুরতে কি পরিমাণ জায়গার দরকার। তাহলে এই হচ্ছে অবজেক্টিভ। তাহলে আমরা এতক্ষণ পর্যন্ত যেটা বললাম সেটা হচ্ছে ডাইমেনশনটা কি, ডাইমেনশনে আমি কি কি পাবো এবং এই ডাইমেনশনটা আমার কেন লাগবে, সেই পয়েন্টগুলো লেখার পর এবার আমরা আসবো। এখানে একটা আমি উদাহরণ দিচ্ছি, একটা মিৎসুবিশি পাজারো স্পোর্টস গাড়ির ডাইমেনশন। এখন তো আপনি যে ডাইমেনশনটা দেখাচ্ছেন এটা আসলে আমার গাড়িতেও কি থাকবে, গাড়ি ঘুরতে মোট কথা ছোট করে টার্নিং রেডিয়াস। এখানে যে উদাহরণটা আমি দিচ্ছি এই উদাহরণটা লেখা আছে যে একটা যে পাজারো স্পোর্টস গাড়ির ওভারঅল হাইট হচ্ছে 1800 মিলিমিটার, ওয়াইড হচ্ছে 1815 মিলিমিটার, গ্রাউন্ড ক্লিয়ারেন্স দেওয়া আছে 218 মিলিমিটার, ওয়েট দেওয়া আছে 2015 কেজি। তো এই যে মেজারমেন্টগুলো, এই মেজারমেন্টগুলো আপনার গাড়িতেও থাকবে। আমার গাড়িতে কোথায় লেখা থাকবে, আপনার গাড়িতে একটা জায়গায় শুধু পাবেন, সেটা হচ্ছে গাড়ির সাথে যে বইটা দেবে আপনাকে, যেটাকে আমরা বলতেছি স্পেসিফিক বুক। এই স্পেসিফিক বুকের মধ্যে আপনার গাড়িতে লেখা থাকবে যে ওভারঅল হাইট কত, লেন্থ কত, ওয়াইড কত, গ্রাউন্ড ক্লিয়ারেন্স, টাইমিং ইন্ডিয়াস, অ্যাপ্রোচ অ্যাঙ্গেল, ডিপারচার অ্যাঙ্গেল, এ টু জেড সব কিছু।
তো এই জিনিসগুলো দেখে আপনি একটা গাড়ি যখন কিনবেন তখন এখান থেকে আপনি দুইটা জিনিস পাবেন। একটা হচ্ছে গাড়িটা মেজর কোনো অ্যাক্সিডেন্ট হয়েছে কিনা, কারণ মেজর কোনো অ্যাক্সিডেন্ট হইলে ওই পার্টটা পুনরায় রিপিট করার মানে কি বলে লাগাইছে, লাগানোর পরে কিন্তু জিনিসটা অ্যাকুরেট থাকবে না। একটু হইলেও মেজারমেন্ট কিন্তু কম বেশি হবে। কম বেশি হবে, যেমন আমি ধরলাম যে আমার সামনের বাম্পারটা কোনো কারণে ভেঙে গেছে। সামনের বাম্পার যখন ভেঙে গেছে, ম্যানুফ্যাকচার কোম্পানি যেভাবে করে জয়েন দিছে, আপনি কিন্তু কোনো ওয়ার্কশপে এই পরিমাণ ফিনিশিং জয়েন কখনো পাবেন না। এটা দেখবেন যে কোনো এক পাশে হয়তো হেলে গেছে, কোনো এক পাশে যেটা চোখে দেখা যায় না, কিন্তু আপনি যখন এই মেজারমেন্টগুলো জানবেন তখন আপনি ফিতে দিয়ে মেপে ইজিলি বুঝতে পারবেন যে আপনার গাড়িতে কোনো মেজর ড্যামেজ অথবা কোনো মডিফাই হয়েছে কিনা। তো সেই সকল জায়গাগুলো ধরার যে জন্য সকল গাড়ি নতুন সেগুলোতে না বুকলেটটা দিবে, যেগুলো তো পুরাতন সেগুলোর ক্ষেত্রে ধরলাম যে আপনি 3 নাম্বার মালিক, গাড়ি কেনার পর আপনি 3 নাম্বার মালিক, ওই প্রথম এখন আপনার মালিকের কাছে ওই বইটা নাই, এখন বই তো আছে প্রথম মালিকের কাছে। সেক্ষেত্রে আপনাকে গুগল থেকে ওই গাড়ির ওয়েবসাইট নিয়ে ওই ওয়েবসাইট থেকে আপনাকে ওই পাসওয়ার্ড ডাউনলোড করতে হবে। আপনি যদি গুগলে যান, গুগলে গিয়ে আপনার গাড়ির নাম লেখেন, গাড়ির নাম টেসলা অটো রিকশা, টেসলা পুরো ঢাকা সোজা আমাদের দেশে। সবাই বুঝে কিন্তু ধরলাম যে 2016 ডোর টু ডোর সার্ভিস। ঠিক আছে, এগুলো কিন্তু আমরা একটু পর আলোচনা করব। এখন আপনি ওভারঅল লেন্থ পাচ্ছেন এখানে 4400 মিলিমিটার। এখন আপনি মাপার পরে দেখলেন যে এটা 4700 হয়ে গেছে, তার মানে লম্বা একটু বেশি। এখন লম্বা কেন বেশি? অবশ্যই এর মধ্যে কোনো এক্সট্রা মেকানিজম বা এক্সট্রা কোনো মডিফাই করা হয়েছে। তো সেই ক্ষেত্রে আপনি ইন্টারনেটগুলো দেখে দেখে দেবেন। তো এখানে আমরা একটু পরে আসতেছি। আমরা আগে বুঝি যে আসলে এখানে যে লেন্থ, ওয়াইড, হাইট বলছে, হুইল বেস বলছে, এই কথাগুলোর মানেটা কি। তাহলে এখানে একটা উদাহরণ দিলাম, প্রতিটা ম্যানুফ্যাকচার কোম্পানির গাড়িতেই কিন্তু এটা থাকবে। আপনি বাইক বলেন, বাস ট্রাক বলেন, আর আমাদের প্রাইভেট কার বলেন, সব গাড়িতে এরকম একটা মেজারমেন্ট দেওয়া থাকবে, যে মেজারমেন্টগুলো থেকে আপনি অবজেক্টিভ যেগুলো লিখবেন, যে আমার কোথায় কোথায় লাগবে, এই সবগুলো আইডিয়া আপনাকে দেওয়া থাকবে। এবার আপনি আসি সর্বপ্রথম লেন্থ, ওভারঅল লেন্থ কি। একটা গাড়ির ওভারঅল লেন্থ আমরা কোনটাকে বুঝবো, যখন আপনি ওই যে বইটা আছে না, বই দেখে দেখে মাপবেন। বইয়ে কিন্তু ইন্ডিকেট করা আছে যে আপনি ফিতা কোথায় ধরবেন এবং কোথায় শেষ করবেন। এখন আমি ধরলাম যে এই হেডলাইটের কোণায়, এই টেল লাইটের কোণায় আমি এখান থেকে একটা লেন্থ নিলাম, এখান থেকে যে লেন্থ নিলাম, কিন্তু এখানকার লেন্থের মধ্যে আমার একটু কম বেশি লাগতেছে। এক পাশে 15 মিলিমিটার কম, এক পাশে 15 মিলিমিটার বেশি। তার মানে কি বুঝবো, গাড়িটা আসলে অ্যাকুরেট সোজা না, কোনো একদিকে একটু বাঁকা আছে, যার কারণে এক পাশে একটু বেশি আর এক পাশে একটু কম। তার মানে অবশ্যই কি খারাপ, চেসিস খারাপ, কিছু না কিছু অ্যাক্সিডেন্ট হওয়ার কারণে চেসিসটা একটু হইলেও বাঁকা হয়েছে। এখন এই জিনিসটা যদি আপনি এই ডাইমেনশনের পার্টটা না জানেন, ধরলাম আমি ওনার গাড়ি কিনবো, ওনার বলছি ভাই আমি কিন্তু আপনার গাড়িতে হুইল অ্যালাইনমেন্ট করবো, অ্যালাইনমেন্ট করার পরে যদি সব কিছু ঠিক থাকে তারপরে গাড়ি কিনবো। এখন উনি তো নতুন অবস্থা আমাকে অ্যালাইনমেন্ট করতে দেবেন না, ভাই আপনি গাড়ি যেমন আছে এমন যদি নিলে নেন, না নিলে আপনি জানবেন। তো সেক্ষেত্রে এই সিচুয়েশনে আমরা যখন এই পয়েন্টগুলো জানবো, তখন ইজিলি একটা গাড়ির চেসিস রিলেটেড কোনো প্রবলেম আছে কিনা আমরা দেখতে পাবো। যেমন আমি যদি আমার পয়েন্ট থেকে দেখি, আমরা যখন কোনো গাড়ি কিনতে যাই, মেজর 5টা জিনিস দেখি। এক হচ্ছে চেসিস। চেসিসের ব্যাপারটা কি করবো, ঠিক আমরা এইভাবে সুতা দিয়ে মাপি, সুতা দিয়ে এই জায়গার একটা মেজর পয়েন্ট থেকে আমরা তো এই দিক দিয়ে বাঁকা করে দেখাম, এটা বাঁকা না, আমরা সুতা দিই একদম এই হেডলাইটের কোণা থেকে উপর বরাবর টেল লাইটের কোণা পর্যন্ত একটা সুতা নিয়ে আসি, সেম ভাবে এই দিক দিয়ে একটা মাপি। যদি লম্বা বরাবর ঠিক থাকে তার মানে চেসিস ভালো বা ঠিক আছে বলে ধরে নেওয়া হয়। এরপর একজন গাড়ির ভিতরে ঢুকে বা গাড়ির নিচে ঢুকে বিভিন্ন জায়গায় লাইট দিয়ে চেক করে যে মরিচা বা খাওয়া আছে কিনা। 2 নম্বর হচ্ছে রং বা ডেইন কতটুকু হয়েছে, যে আমরা পুডিং বলি না, এই গাড়িতে কি পরিমাণ পুডিং দেওয়া হয়েছে, এই জিনিসটা আমরা সব থেকে ভালো হয় রাতের বেলা যদি আপনি গাড়িটা দেখেন। আমাদের কিন্তু প্ল্যান থাকে যে এই গাড়িটা আমরা রাতের বেলা দেখবো। আমরা কোনো গাড়ি মানে 70% গাড়ি রাতে দেখি। রাতে কি অবস্থা হয় দেখেন, আপনি এই পাশে যদি একটা মোবাইলের ফ্ল্যাশ ধরেন এবং এই কোণা থেকে যদি এক চোখ বন্ধ করে দেখবেন, দেখবেন ওর মধ্যে ঢেউ ঢেউ আছে। যদি ঢেউয়ের পরিমাণ বেশি থাকে তার মানে হয়েছে গাড়িতে বেশি হাত দুইকে পিড়ানো হয়েছে। আর এমনিতে কিন্তু সোজা অবস্থা আপনি বুঝতে পারবেন না। তো রাতের অন্ধকারের সময়
এক পাশে ক্লাস ধরলে আরেক পাশ থেকে দেখবেন যে কিছু জায়গা গর্ত, কিছু জায়গা ওঠা, কিছু জায়গা গর্ত, কিছু জায়গা ওঠা। তো এই সকল জায়গাগুলো দেখে আমরা বুঝতে পারি যে এই গাড়িতে কি পরিমাণ ড্রিম পেয়ে গেছে। অথবা বিভিন্ন জায়গায় একটু করে ঠোকা দিলেন। আর এখন একটা মেজারমেন্ট একটা মেশিন পাওয়া যায় বা টুলস পাওয়া যায়, যেটা গাড়ির বডিতে দিলে এটা মূলত চুম্বকারী। তো যেখানে বেশি আকর্ষণ করবে সেখানে মেটালের পরিমাণ বেশি, যেখানে কম আকর্ষণ করবে সেখানে পুডিং এর পরিমাণ বেশি হিসেবে ধরে নেওয়া হয়। এটা আরো অনেকটা ইজি হয়ে গেছে। পুডিং হচ্ছে কোনো জায়গায় গর্ত হয়েছে, গর্ত হইলে ওই জায়গায় রং করতে হবে না, তো রং হইলে তো রঙও গর্তের মধ্যে বেরিয়ে যাবে। তো জিনিসটাকে সমান করার জন্য ওখানে কিছু গুড়াক দেওয়া হয়। ওয়ালে যেরকম পেন্টিং ওয়ালে যেমন রং করার সময় আমরা কি দেই না, চুনের পুডিং দেওয়া হয় না, সাদা সিমেন্টের ওই রকম একটা লেয়ার, এটাকে পুডিং বলছে গাড়ির ক্ষেত্রে। গাড়িতে এই আছে। এখন পুডিং যত বেশি হবে ওই গাড়ির রঙের স্থায়িত্ব তত কম, নক করলে খটখট করে খটখট করে আসে, কাটা কাটাল আর পাকা কাটাল, এইরকম একটা সমস্যা আছে। তো যাই হোক, তাহলে ওভারঅল লেন্থ কি, গাড়ির ফ্রন্ট বাম্পার থেকে রেয়ার বাম্পার পর্যন্ত মধ্যবর্তী যে ডিসটেন্সটা আছে এটাকে বলা হয় ওভারঅল লেন্থ। এখন কথা, আমার কাছে বই আছে, আমি বই থেকে মাপলাম, আমার এখানকার মেজারমেন্টের সাথে বইয়ের মেজারমেন্ট মিলতেছে, তার মানে ঠিক আছে। এবার আমার কাছে বই নেই, বই না থাকলে আপনি কি করবেন, আপনার আইডিয়াতে এখান থেকে এই পর্যন্ত একটা মাপ নেন, আবার সেম ভাবে ওই পাশে এই পাশে মাপটা মাপবেন, দুই পাশের মাপের সাথে আপনি মেলান, যদি ঠিকঠাক থাকে তাহলে এটা আপনার ঠিক আছে বলে ধরে নেওয়া। আর যদি কম বেশি থাকে তাহলে তো আপনি বুঝতেছেন গাড়িতে কোনো প্রবলেম আছে। তাহলে লিখে নেন ওভারঅল লেন্থ। ফ্রন্ট মোস্ট পয়েন্ট বাম্পার টু রেয়ার মোস্ট পয়েন্ট বা রেয়ার বাম্পার পর্যন্ত যে মেজারমেন্ট আছে সেটাকে বলা হয় মিডল পয়েন্ট যে করছে, মানে গ্রিলের মিডল যেটা ওটা গ্রিলের না, হেডলাইটের, হেডলাইটের মিডল থেকে টেল লাইটের মিডল পর্যন্ত। কি লিখবো হেডলাইটে? দেখেন ফ্রন্ট বাম্পার থেকে রেয়ার বাম্পার পর্যন্ত মধ্যবর্তী দূরত্বকে বাম্পারের মধ্যবর্তী রেয়ার বাম্পার পর্যন্ত মধ্যবর্তী দূরত্বকে ওভারঅল লেন্থ বলা হয়। গাড়ির ছবিটা আর্ট করে আমরা একটু আইডেন্টিফাই করবো যে আসলে লেন্থটা কত জায়গায় হতে পারে। গাড়ির ছবিটা আর্ট করে একটু মেনশন করে নেবেন যে কোথা থেকে কোথা লেন্থ, অ্যাকুরেট হইতে হবে না, জাস্ট একটা গাড়ির মতো চিত্র আর্ট করে ওই রকম করে লেন্থ আর্ট করেন, এখান থেকে এই পর্যন্ত এটা ওভারঅল লেন্থ। লিখছেন ওভারঅল লেন্থ। লেন্থ যদি বুঝে থাকেন এবার আসি ওভারঅল সর্বমোট প্রস্থ। প্রস্থকে আমরা কোনটা বলতেছি, চড়া ফ্রন্ট বাম্পারের লেফট হ্যান্ড সাইড থেকে রাইট হ্যান্ড সাইড অথবা রেয়ার বাম্পারের লেফট হ্যান্ড সাইড থেকে রাইট হ্যান্ড সাইডের যে মধ্যবর্তী যে দূরত্ব আছে এটাকে আমরা বলতেছি ওভারঅল পয়েন্ট। কি বলুন ফ্রন্ট বাম্পারের লেফট সাইড থেকে রাইট সাইড, লেফট সাইড থেকে রাইট সাইড পর্যন্ত মধ্যবর্তী দূরত্বকে ফ্রন্টের হইলে ফ্রন্ট, রেয়ার হইলে রেয়ার।
যেমন বাম পা লেফট সাইড থেকে রাইট সাইড পর্যন্ত মধ্যবর্তী দূরত্বকে ওভারঅল বাম্পার নাকি পুরোটাই বাম্পার বাম্পার ধরলাম যে এই কোণা থেকে এই কোণা পর্যন্ত, অথবা এই লুকিং মিররের এই কোণা থেকে এই লুকিং মিররের এই কোণা পর্যন্ত। যদি বই থাকে আপনাকে ইন্ডিকেট করে দেওয়া থাকবে যে কোথা থেকে কোথায় মাপতে হবে, যদি বই না থাকে আপনি আপনার মতো একটা মেপে তুলনা করে নিজে বুঝতে পারবেন। তাহলে এটাকে বলা হয় ওভারঅল ওয়াইড। ওয়াইড থেকে আপনি বুঝতে পারবেন যে ক্যান ফিল দ্য ন্যারো রোড অর পার্কিং স্পেস, আপনার গাড়িতে কি পরিমাণ জায়গার প্রয়োজন একটা গাড়ি পার্কিং করার জন্য, অথবা এই চিপার মধ্যে গাড়ি ঢুকবে কিনা, এই জিনিসটা আপনি এই প্রশ্ন থেকে বুঝতে পারবেন। যে বুঝবেন না পয়েন্টগুলো একটু জানাবেন। এবার আসি ওভারঅল হাইট। হাইট কি? আচ্ছা, চাকা রাস্তার যেখানে লাগছে না এটাকে আমরা বলবো রোড সারফেস। রোড সারফেস থেকে রুফ নাকি ছাদ, ছাদের কিন্তু লিমিট আছে, যে ছাদের কিন্তু সর্বোচ্চ যেখানে অবস্থান, অর্থাৎ রোড সারফেস থেকে রুফের টপ পর্যন্ত যে মধ্যবর্তী দূরত্ব আছে এটাকে বলা হয় ওভারঅল হাইট। রোড সারফেস থেকে রুফের টপ, ছাদের সর্বোচ্চ অংশ পর্যন্ত মধ্যবর্তী দূরত্ব বলা হয় ওভারঅল হাইট। রোড সারফেস থেকে রুফের টপ বা ছাদের সর্বোচ্চ অবস্থান পর্যন্ত মধ্যবর্তী দূরত্বকে রোড মানে ওটা রোড রোডের থেকে মাপতে হবে এটা। রোডের থেকে, হ্যাঁ রোড রাস্তা থেকে মাপতে হবে, রাস্তায় যেখানে টায়ার লাগছে সেখান থেকে একদম ছাদ পর্যন্ত বলতে পারবে হুইল বটম। হুইল বটম বা আমরা রোড সার্ভিসে লিখে দেবো। সর্বোচ্চ অবস্থান রোড সারফেস থেকে রাস্তা ছাদের সর্বোচ্চ অবস্থান পর্যন্ত মধ্যবর্তী দূরত্বকে ওভারঅল হাইট বলে। তাহলে লেন্থ, ওয়াইড, হাইট তিনটা ক্লিয়ার। যদিও জিনিসগুলো খুবই সোজা, তারপরেও একটু ভালোভাবে জানার জন্য এই তিনটা হয়তো আমরা নর্মালি বুঝছি, কিন্তু এই জিনিসটা অনেকেই আছে যারা আজ প্রথম শুনলাম হুইল বেস। হুইল বেস কি? ফ্রন্ট হুইলের মিডল পয়েন্ট থেকে রেয়ার হুইলের মিডল পয়েন্ট পর্যন্ত মধ্যবর্তী দূরত্বকে বলা হয় হুইল বেস। ফ্রন্ট হুইলের কেন্দ্রবিন্দু থেকে রেয়ার হুইলের কেন্দ্রবিন্দু পর্যন্ত মধ্যবর্তী দূরত্বকে বলা হয় হুইল বেস। এই দূরত্বটা কোন জায়গাটা? হুইল বেজের দূরত্ব কোথায়? মানে হুইল বেজের দূরত্বটা কেন দরকার? তো ঠিকই কথা, আমি ফোন থেকে বের করলাম কিন্তু জানি একটা গাড়ির বিভিন্ন দিক থেকে তো বাঁকা থাকতে হয়। আমরা একটা দুইটা স্পেসিফিক ভাবে তুলনা করে কোনো কিছু হয় না। অপশন রাখা আছে, আপনি এক একটা মেজারমেন্ট থেকে এক একটা পরিমাপ বুঝতে পারবেন। মানে ভিডিওটা এমন না যে এইটা স্পেসিফিক কোনো কারণ আছে, কয়েকটা মিলে আপনি একটা জিনিস ধরতে পারবেন, কয়েকটা মিলে। অনেক সময় হয়তো উইথ হাইট সব ঠিক আছে, কিন্তু চাকার ভিতরটা ফ্রেমের ভিতরে এমনভাবে হয়তো আঘাত করা হয়েছে, চাকাগুলো ঠিকমতো অ্যাডজাস্ট করা যায় দূরত্ব। সেক্ষেত্রে হুইল অ্যালাইনমেন্টে তো আপনারা ক্লাস করেন, আপনি ক্লাস করছিলেন না? টু ইন টু আউট ক্লাস করেননি? হুইল বেস যত বড় হবে, হুইল বেস ধরলাম যে আপনার এতটুকু আমার এতটুকু, হুইল বেস যার যত বড় হবে ভিতরের এরিয়া তত বেশি হবে। ভিতরের এরিয়া যত বেশি হবে আপনি তত ছড়াই ছিটায়া থাকতে পারবেন, কমফোর্ট বাড়বে। যেমন দেখেন
because the directly effect of the interior space, ride comfort and vehicle stability. আপনি যখন পা কাছাকাছি রাখবেন তখন কতটুকু স্টেবল রাখতে পারবেন, যখন পা একটু দূরে রাখবেন তখন কতটুকু স্টেবল রাখতে পারবেন। ধরা যায় যে আমাদের দুই পায়ের দূরত্ব যত বাড়বে আমাদের কিন্তু কন্ট্রোল ক্ষমতা তত বাড়বে। অতিরিক্ত বাইরে গেলে অতিরিক্ত বেড়ে গেলে আবার সমস্যা। তো সেক্ষেত্রে এই হুইল বেজ যত বেশি হবে, হুইল বেজ বলতে শুধুমাত্র যে এই জিনিসটা যত দূরত্ব বাড়বে, এই জিনিসটা যত বাড়বে তত ভিতরের এরিয়া তত বাড়বে। যেমন আমি যদি বলি যে একটা এফজিও গাড়ি আর একটা এসইউভির মধ্যে ধরুন যে পাজারো এক্সপোর্টস, দুইটা গাড়ির লেন্থ কি সমান? দুইটা গাড়ির চাকার দূরত্ব বেশি না? তাহলে সেক্ষেত্রে কোনটাতে আমি রাইড সব থেকে বেশি কমফোর্ট পাবো? যেটার একটু বড়, তার মানে হয় লেগ সারফেস বেশি। আপনি একটা স্কোয়ারে চলতেছেন আর একটা এক্সজিওতে চলতেছেন, অবশ্যই স্কোয়ারে কমফোর্ট বেশি থাকবে, কারণ স্কোয়ারের স্পেস বেশি। আপনি বসলে আর একটা সিট থেকে আপনার সিটের মধ্যবর্তী দূরত্ব অনেকটা বেশি থাকবে, যার কারণে বসলে পা খুব ভালোভাবে রাখতে পারেন। কিন্তু যখন এক্সজিওতে করবেন এটা এখানে বসলে এই সিটের সাথে হাঁটু লেগে যাবে, রাইড কিন্তু কমফোর্ট না। আমি কিন্তু প্রথমেই বলছি যে আমাদের ডাইমেনশনের পার্টটা কেন লাগবে, কমফোর্ট, স্টেবিলিটি এবং ডিউরেবিলিটি, এই সব কিছু মিলে আমাদের ডাইমেনশনের পার্ট। এবার আমরা একটু হুইল গ্রাউন্ড ক্লিয়ারেন্স নিয়ে আলোচনা করব। ডাইমেনশনের সব থেকে ইম্পর্টেন্ট একটা পার্ট গ্রাউন্ড ক্লিয়ারেন্স। গ্রাউন্ড ক্লিয়ারেন্স কি? রোড সারফেস থেকে বডির নিচের অংশ পর্যন্ত যে মধ্যবর্তী দূরত্বটা আছে এটা বলা হয় গ্রাউন্ড ক্লিয়ারেন্স। রোড সারফেস থেকে বডির নিচের অংশ পর্যন্ত রোড সারফেস থেকে বডির বটম বা নিচের অংশ পর্যন্ত যে বিটুইন দ্য লোয়ার পয়েন্ট অফ ভেহিকল, রোড সারফেস থেকে গাড়ির নিচের অংশ পর্যন্ত যে মধ্যবর্তী দূরত্ব তাকে বলা হয় গ্রাউন্ড ক্লিয়ারেন্স। থেকে নিচের মধ্যবর্তী রোড সারফেস থেকে বডির নিচের অংশ পর্যন্ত। এই বা চেসিস, বডি বা চেসিস, সিসিসের নিচে একটু বডি থাকবে, সিসিসটা একটু উপরে থাকে, বডিটা একটু নিচে আরো থাকে, বডি রোড সারফেস থেকে বডির নিচের অংশ পর্যন্ত মধ্যবর্তী দূরত্বকে গ্রাউন্ড ক্লিয়ারেন্স বলে। এটা সবথেকে বেশি ইম্পর্টেন্ট। কেন? গ্রাউন্ড ক্লিয়ারেন্সের সাথে কি সম্পর্ক? রাস্তায় কতটুকু মানে পৌঁছানোর সাথে যেতে পারবে, নিচের বডিটা বেঁচে যাবে স্পেসিফিক কিনা? কারণ বলেন দেখি। হ্যাঁ, আপনারটা ঠিক আছে। আরো যদি স্পেসিফিক কোনো কিছু জানতে চাই, অফরোডে চলতে গেছে অফরোড আর কিছু ওই মোটামুটি কাছাকাছি। স্পিড ব্রেকার বা কোনো কিছু থাকার জন্য ড্যামেজ না হয়। ওই যে রোড কন্ডিশনই তো হইল, হ্যাঁ, ড্যামেজ না, মিস কারণটা তো ড্যামেজ না। উঁচু রাস্তা উঠতে গেলে উঁচু রাস্তায় উঠতে গেলে সামনে বাম্পার লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। এক হচ্ছে রাস্তার এইটা, দুই হচ্ছে এই গ্রাউন্ড ক্লিয়ারেন্সের উপর সবথেকে বেশি ইম্পর্টেন্ট যেটা হচ্ছে রাস্তা কি বলে গাড়ির গতি। ধরা হয় যে গাড়ির গ্রাউন্ড ক্লিয়ারেন্স যত কম ওই গাড়ির স্পিড তত বেশি। গ্রাউন্ড ক্লিয়ারেন্স যত কম হবে স্পিড তত বেশি হবে। স্পোর্টস কারের গ্রাউন্ড ক্লিয়ারেন্স আর একটা এক্সজিও গাড়ির গ্রাউন্ড ক্লিয়ারেন্স খেয়াল করেন। স্পোর্টস কারের কিন্তু অলওয়েজ গ্রাউন্ড ক্লিয়ারেন্স খুবই কম। কেন? রাস্তার সাথে, রাস্তা না বাতাসের সাথে তার সংঘর্ষ যত কম হবে স্পিড তত বাড়বে। এই জন্য এই গাড়িগুলোকে অনেকটা নিচু করা হয়। তাহলে এই গ্রাউন্ড ক্লিয়ারেন্সটা আপনি অফ রোডে ক্যালকুলেশন করতে পারবেন রাস্তার কন্ডিশন, পাশাপাশি এই গ্রাউন্ড ক্লিয়ারেন্সের উপর ভিত্তি করে কিন্তু গাড়ির স্পিড বা কমানোর ব্যাপারটা আছে। তাহলে একটু আট করে একটু গ্রাউন্ড ক্লিয়ারেন্সের উপরটা মেনশন করেন। এই গেল গ্রাউন্ড ক্লিয়ারেন্স। এর পরের ব্যাপারটা হচ্ছে অ্যাপ্রোচ অ্যাঙ্গেল। অ্যাপ্রোচ অ্যাঙ্গেল কি? অ্যাপ্রোচ অ্যাঙ্গেল হচ্ছে ফ্রন্ট হুইলের রোড সারফেস থেকে ফ্রন্ট বাম্পারের নিচের অংশ পর্যন্ত যে মধ্যবর্তী কোণটা তৈরি হয়েছে এটাকে বলা হয় অ্যাপ্রোচ অ্যাঙ্গেল। ফ্রন্ট হুইলের রোড সারফেস থেকে ফ্রন্ট বাম্পারের বটম পর্যন্ত মধ্যবর্তী কোণকে অ্যাপ্রোচ অ্যাঙ্গেল বলে। ফ্রন্ট হুইলের রোড সারফেস থেকে ফ্রন্ট বাম্পারের
বটম পর্যন্ত মধ্যবর্তী কোণকে অ্যাপ্রোচ অ্যাঙ্গেল বলে। ফ্রম বাম্পারের বটম পর্যন্ত মধ্যবর্তী কোণকে অ্যাপ্রোচ অ্যাঙ্গেল বলে। কোণটার মানে কি এগুলো কিন্তু একটু পড়াশোনা করে মাথায় ঢুকে দিতে হবে। ফ্রন্ট হুইলের রোড সারফেস থেকে ফ্রন্ট বাম্পারের বটম পর্যন্ত মধ্যবর্তী কোণকে অ্যাপ্রোচ অ্যাঙ্গেল বলে। বলতে পারবেন এখন কোনটা কি? ফ্রন্ট হুইলের রোড সারফেস মানে সামনের চাকা যেখানে রাস্তা আছে এই রাস্তা থেকে এই বাম্পার পর্যন্ত যে মধ্যবর্তী কোণটা আছে এটাকে অ্যাপ্রোচ অ্যাঙ্গেল বলতেছি। ঠিক পিছনে যদি একটু তাকাই এটাকে আলাদা বলতেছি ডিপারচার অ্যাঙ্গেল। ডিপারচার অ্যাঙ্গেল কোনটা? রেয়ার হুইলের রোড সারফেস থেকে রেয়ার বাম্পারের বটম পর্যন্ত কোণকে বলা হয় ডিপারচার অ্যাঙ্গেল। অ্যাপ্রোচ থাকবে সামনের চাকা আর ডিপারচার থাকবে পিছনের চাকা। অ্যাপ্রোচ ডিপারচার লিখছেন? অ্যাপ্রোচ অ্যাঙ্গেলের তুলনায় কিন্তু ডিপারচার অ্যাঙ্গেলটা একটু বেশি থাকে। খেয়াল করছেন কখনো গাড়িতে অ্যাপ্রোচের থেকে ডিপারচারটা একটু বেশি থাকে কেন? ডিপারচারে তো লোড বসবে, লোড বসলে এটা অ্যাপ্রোচ আর ডিপারচারটা সমান হয়ে যায়। এখন আগে থেকে যদি সমান করে দেয় তাহলে লোড বসলে তো আবার টেবিল হবে। সেক্ষেত্রে অ্যাপ্রোচের থেকে ডিপারচার অ্যাঙ্গেলটা একটু বাড়ানো হয়। এখন আমি এই যে মেজারমেন্টগুলো যে দেখাইলাম এই মেজারমেন্টগুলো কিন্তু আপনি গাড়ি কেনা বেচার ক্ষেত্রেও মাপামাপি করেও শিওর হইতে পারবেন যে গাড়িতে কোনো এক্সট্রা ফল্ট আছে কিনা। পাশাপাশি এই জিনিসগুলো লাগে যদি কখনো বিআরটিএ-তে চাকরি করেন। মহলাপুর থেকে গাড়ি নামাইছে, এখন রেজিস্ট্রেশন করতে হবে না? তো রেজিস্ট্রেশনে যে গাড়িতে যে ওই যে ট্যাক্স টোকেন এবং ফিটনেস, ট্যাক্স টোকেনটা এখানে আপনার কোনো কাজ নাই। ফিটনেস যখন আপনি করবেন ওই ফিটনেসে কিন্তু এই ইনফরমেশনগুলো লাগানো, গাড়ি কয় সিটের, গাড়ির লোড কত, অ্যাপ্রোচ অ্যাঙ্গেল কত থাকবে, ডিপারচার অ্যাঙ্গেল কত, ওভারঅল হাইট কত, লেন্থ কত, এই সকল কিছু কিন্তু আপনার ওই ডকুমেন্টে উল্লেখ করা থাকে। তখন দেখবেন যে ওরা বগলের তলা একটা খাতা নিয়ে ইঞ্চি টেপ নিয়ে দৌড়াচ্ছে, দৌড়ায় মূলত একটা গাড়ির এই মেজারমেন্টগুলো করে। তাহলে আপনি যদি কখনো বিআরটিএ-তে যান তাহলে এই জিনিসটা পাবেন। যদি কখনো না যান গাড়ি কেনা বেচার ক্ষেত্রে বা আপনার যদি গাড়ি থাকে সেই জায়গাগুলোতে এই অ্যাঙ্গেলগুলো মেপে মেপে আপনি শিওর হইতে পারবেন যে আসলে আপনার গাড়িতে এই জিনিসগুলো অ্যাকুরেট আছে কিনা। এই জন্যই কিন্তু জেনুইন নন জেনুইন, জেনুইন থাকলে অবশ্যই এই জিনিসগুলো অ্যাকুরেট থাকবে এবং পারফেক্ট থাকবে, কিন্তু নন জেনুইন নিলে এই জিনিসগুলো অ্যাকুরেট থাকবে না। আরেকটা ব্যাপার আছে, এটা শেষ করে এটা নিয়ে একটু কথা বলবো। এরপর লিখবো টার্নিং রেডিয়াস। টার্নিং রেডিয়াস জিনিসটা কি? একটা গাড়ির স্টিয়ারিং সম্পূর্ণ ডানে অথবা সম্পূর্ণ বামে ঘোরার পর ওই গাড়িকে সম্পূর্ণ রাউন্ড দিয়ে আরেকবার ক্লিয়ার করে দিন। আপনি গাড়ি ইঞ্জিন স্টার্ট করছেন, স্টিয়ারিং ডানে ঘুরেছেন, সম্পূর্ণ ডানে। এবার গাড়ি ইঞ্জিন স্টার্ট করার পর ডানে ঘুরে যখন গাড়িটা ঘুরতেছে ঘুরতেছে ঘুরে ঠিক আবার ওই জায়গায় দিয়ে আসবে। একটা গাড়ি সম্পূর্ণ জায়গা ঘোরার পরে যখন আবার ওখানে আসবে, এখানে যে বৃত্তটা তৈরি হয়েছে এই বৃত্তের ব্যাসার্ধকে ওই গাড়ির টার্নিং রেডিয়াস বলে। মানে স্টার্টিং পয়েন্ট থেকে ঘুরে এসে আবার স্টার্টিং পয়েন্টে স্টার্টিং পয়েন্ট থেকে ঘুরে এসে আবার স্টার্টিং পয়েন্টে আসবে যে টোটাল পরিমাণ দূরত্ব দূরত্ব, অতিক্রান্ত দূরত্বকে রেডিয়াস। যে পরিমাণ দূরত্ব অতিক্রম করবে সেই দূরত্বের অর্ধেককে বলা হয় টার্নিং রেডিয়াস। বুঝলেন কিছু?
আচ্ছা, ওইটা বোঝার আগে আমাকে বলেন ব্যাস কি আর ব্যাসার্ধ কি? ব্যাস হচ্ছে একটা সার্কামফারেন্স থেকে আরেকটা সার্কামফারেন্সে যাইবে ব্যাস এখানে সম্পূর্ণ জায়গাটাকে আমরা কি বলবো? ব্যাস। এটা ব্যাস। আর এই ব্যাসের অর্ধেককে বলা হয় ব্যাসার্ধ। তার মানে এখানে গাড়ি স্টার্ট করছে, স্টার্ট করে সম্পূর্ণ গাড়িকে ঘুরিয়ে আবার এখানে নিয়ে আসছে। এই যে সম্পূর্ণ যে ব্যাস, এই ব্যাসের অর্ধেককে আমরা বলতেছি ব্যাসার্ধ, এই ব্যাসার্ধটাকে আমরা বলতেছি টার্নিং রেডিয়াস। এই টার্নিং রেডিয়াস যে গাড়ির যত বেশি, সেই গাড়ির জায়গা ভর্তি তত বেশি জায়গার প্রয়োজন। এখানে টার্নিং রেডিয়াস, গাড়ির স্টিয়ারিং সম্পূর্ণ ঘুরিয়ে পূর্বের অবস্থায় ফিরে আসতে, গাড়ির স্টিয়ারিং সম্পূর্ণ ঘুরিয়ে স্টিয়ারিং সম্পূর্ণ ঘুরিয়ে পূর্বের অবস্থায় ফিরে আসতে, পূর্বের অবস্থায় ফিরে আসতে যে পরিমাণ দূরত্বের ফিরে আসতে যে পরিমাণ দূরত্ব অতিক্রম করে তার ব্যাসার্ধকে টার্নিং রেডিয়াস বলে। অতিক্রম করে যে পরিমাণ দূরত্ব অতিক্রম করে তার ব্যাসার্ধকে টার্নিং রেডিয়াস বলে। লিখছেন? যদি লিখে থাকে তাহলে একটু আলোচনা করি। আমরা মোটামুটি 1 2 3 4 5 6 7 8 ডাইমেনশন অফ ভেহিকলের 8টা পয়েন্ট পড়লাম। এই 8টা পয়েন্ট অনেকের হয়তো আগে থেকেই জানা আছে।